চাঁদনি বিয়ে করে তার কোটিপতি বড়লোক শ্বশুরবাড়িতে আসে। তার শ্বশুরবাড়ি এক বিলাসবহুল অট্টালিকা সমান। সেখানে 150টা রুম আছে। চাঁদনি যে এত বড়লোক শ্বশুরবাড়িতে বউ হয়ে আসতে পারবে সেটা সে কোনোদিনও স্বপ্নেও কল্পনা করতে পারেনি। তার শ্বশুরবাড়ির লোকেরা কোটি কোটি টাকার উপর শুয়ে থাকে। তার শ্বশুরবাড়িতে কোনো জিনিসপত্র বা অত্যাধুনিক ব্যবস্থারও অভাব নেই। অধিকাংশ জিনিস চাঁদনি কোনোদিনও নিজের চোখেই দেখেনি, কারণ সে বাপের বাড়িতে তার বাবা মায়ের সাথে একটা ঘরে থেকেই অভ্যস্ত ছিল। বিয়ের পর সে যখন শ্বশুরবাড়িতে আসে তখন সুইচ টিপলে শ্বশুরবাড়ির দরজা খুলে যায়। এমনকি তার শ্বশুরবাড়ির দরজা পুরো সোনা দিয়ে বাঁধানো থাকে, যা দেখে চাঁদনির চোখ একেবারে ঝলসে ওঠে। ওয়াও, এই দরজাটা কি সুন্দর, পুরো একেবারে গোল্ডেন কালারের। আমি এত সুন্দর দরজা কোনোদিনও দেখিনি। হ্যাঁ, এই দরজাটা আমরা সোনার দোকান থেকে বানিয়ে নিয়ে এসেছি, আর এই দরজাটা পুরো সোনা দিয়ে তৈরি। এর মধ্যে মুক্ত আর হীরা দিয়ে ডিজাইন করা আছে, তাই দেখতে এত সুন্দর লাগছে। আমাদের বাড়ির প্রত্যেকটা ঘরের দরজা এরকম সোনা আর মুক্ত দিয়েই ডিজাইন করা। শাশুড়ি মায়ের কথা শুনে চাঁদনি একেবারে অবাক হয়ে যায়। কিছুক্ষণের মধ্যে ধুমধাম করে সোনা, হীরা, রূপার ভারী ভারী গহনা দিয়ে চাঁদনির গৃহপ্রবেশের অনুষ্ঠান পালন করা হয়। গৃহপ্রবেশের অনুষ্ঠান হয়ে যাওয়ার পর, বৌমা তুমি ঘরে গিয়ে বিশ্রাম নাও, তারপর তুমি আমাদের বাড়ির চাকরদের সাথে গিয়ে ঘুরে ঘুরে আমাদের বাড়িটা দেখে নেবে, কারণ আমাদের বাড়িতে কিন্তু টোটাল 150টা ঘর আছে। প্রত্যেকটা ঘর দেখলে তোমার খুব ভালো লাগবে। আমরা মাত্র 5 জন সদস্য, তার জন্য 150টা রুম? এতগুলো রুম দিয়ে কি হবে মা? আমাদের বাড়ির একতলায় চাকরদের থাকার জন্য বড় বড় ঘরের ব্যবস্থা করা আছে। 2 তলায় আমরা ফ্যামিলি মেম্বাররা থাকি, সেখানে 50টা মতো রুম আছে। 3 তলায় গেস্টদের জন্য 50টা আলাদা করে রুম তৈরি করা। তার উপর 4 তলায় জিম, যোগা ক্লাস, ডান্স ক্লাস, সুইমিং রুম, সিনেমা হল, এছাড়াও বিভিন্ন রকমের রুম আছে। এই নিয়ে আমাদের বাড়িতে টোটাল 150টা রুম, বুঝলে? শাশুড়ি মায়ের কথা শুনে চাঁদনির মন একেবারে অহংকারে ভরে ওঠে, কারণ সে ভালো করেই জানি তার বাপের বাড়ির আত্মীয় স্বজন কিংবা তার বান্ধবীদের এত ভালো শ্বশুরবাড়ি হয়নি। তাই সে মনে মনে খুবই আনন্দিত হয়ে ওঠে। চাঁদনির ননদ প্রিয়াঙ্কা তাকে একটা বড় ঘরের সামনে নিয়ে যায়। সেই ঘর দেখে চাঁদনি একেবারে অবাক হয়ে ওঠে, কারণ সেখানে দেওয়ালে দেওয়ালে সোনা দিয়ে মূর্তি আঁকা থাকে। বড় ড্রেসিং টেবিল, ঘোরানো বেড, বড় বাথরুম, তার মধ্যে বাথটব, এমনকি মেঝেতেও সোনা দিয়ে সুন্দর করে ডিজাইন করা থাকে। বৌদি, তুমি আজ থেকে দাদার সাথে এই ঘরেই থাকবে। এই ঘরটা হলো তোমার, আর এর পাশে পাশে আমাদের ফ্যামিলি মেম্বারদের সুন্দর সুন্দর ঘর আছে। তোমাদের বাড়ির প্রত্যেকটা ঘরের মেঝেতে এরকম সোনা দিয়ে ডিজাইন করা নাকি? তার মানে আমি সোনার উপর পা রেখে হাঁটবো? হ্যাঁ তাই, বাথরুমের মেঝে রূপা দিয়ে তৈরি করা, আর তুমি যে তোমার ঘরে জানালা দরজাগুলো দেখছো সেগুলো সব হীরা দিয়ে তৈরি করা। আমাদের কাছে টাকা পয়সার কোনো অভাব নেই, তাই আমরা টাকা পয়সা এভাবে সোনা, রূপা, হীরার পেছনে খরচা করি। তুমি এবার বিশ্রাম নাও, আমি আমার ঘরে যাচ্ছি। প্রিয়াঙ্কা এই বলে সেখান থেকে চলে যায়। এদিকে চাঁদনি নিজের ঘর দেখতে শুরু করে। অত বড় সুন্দর ঘর দেখে তার একেবারে মাথা ঘুরিয়ে আসে। সে যখন বাথরুমে যায় তখন, ওরে বাবা, কত বড় বাথরুম! আমার পুরো আত্মীয় স্বজন, ফ্যামিলি মেম্বার, বান্ধবীর এই একটা বাথরুমে থেকে গেলেও জায়গা কম হবে না। কত সুন্দর অত্যাধুনিক ব্যবস্থা করা। বাথরুমের মধ্যে গান চলছে, দেশি বিদেশি শ্যাম্পু, সাবান, কত কিছু রাখা আছে। বাথটবের মধ্যে গোলাপ ফুল দিয়ে সুন্দর সাবানের জল তৈরি করা হয়েছে। একটা কল দিয়ে গরম জল পড়ছে, অন্য কল দিয়ে ঠান্ডা জল পড়ছে, আবার একটা কল দিয়ে মিনারেল ওয়াটারও পড়ছে। কত বড় আয়না রাখা, আমি তো ভাবতেই পারছি না। এভাবে চাঁদনি প্রায় 1 ঘন্টা ধরে তার বড়লোকে বাথরুমে স্নান করে বাইরে বেরিয়ে আসে। স্নান করার পর সে একটা খুবই সুন্দর হীরার নেকলেস এবং কানের দুল পরে নেয়। এমনকি চাঁদনির শাড়িতেও সোনা দিয়ে কাজ করা থাকে। আমার কলেজের বান্ধবীরা বিয়ে করে বিদেশে গেছে বলে খুব অহংকার। ওদের বর নাকি বড় বড় আইটি সেক্টরে জব করে। এদিকে আমার যে এত বড় কোটিপতি শ্বশুরবাড়িতে বিয়ে হয়েছে, সেটা আমি সবার সামনে শো অফ করবো না, এটা হতে পারে? আমি এখন সব কিছুর ফটো তুলবো, আমার ঘরের ফটো, বাথরুমের ফটো, তারপর যখন 150টা রুম ভিজিট করব ওই 150টা রুমেরও ফটো তুলবো, আর সবকিছু সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে থাকবো।
চাঁদনি এই ভেবে মনে মনে খুবই খুশি হয়। সে নিজের ঘরের বিভিন্ন রকম ফটো তুলতে থাকে। তাকে বিয়ের পর দুটো দামি দামি আইফোনও গিফট করা হয়, তাই সে আরো ভালো ভালো ফটো তুলতে পারে। পরের দিন আবার মালাদেবী এবং প্রিয়াঙ্কা চাঁদনিকে বাড়ির অন্যান্য রুমগুলো দেখাতে নিয়ে যায়। গেস্টদের ঘরগুলো দামি দামি সুন্দর সুন্দর বিদেশি ফুল, খাট, বিছানা, আলমারি, আয়না, ফ্রিজ, দামি দামি জিনিসপত্র দিয়ে সাজানো থাকে। তারা চাঁদনিকে নিয়ে জিম, নাচের ক্লাস, ইয়োগা, ব্যাডমিন্টন কোর্ট, ভলিবল কোর্ট সবকিছু দেখাতে নিয়ে যায়। চাঁদনি সবকটা ঘরেরই সুন্দর সুন্দর ফটো তুলে নেয়। তারা যখন একতলায় চাকরদের সুইট ভিজিট করতে যায় তখন, মা, এতগুলো রুম দেখে নেওয়ার পর আমার আর চাকরদের রুম দেখার কোনো ইচ্ছা নেই। আমরা এমনিতেই কোটিপতি, আমাকে এই রুমগুলো না দেখালেও হবে। আমি এখানে বেশিক্ষণ থাকতে চাইছি না। চাঁদনির মুখে এরকম অহংকারজনক কথা শুনি মালাদেবী এবং তার মেয়ে দুজনেই অবাক হয়। সে কি কথা বৌমা, আমাদের চাকররা কিন্তু অনেক শিক্ষিত। ওরা দেশ বিদেশ থেকে অনেক টাকা মাহিনা নিয়ে আমাদের বাড়িতে কাজ করতে এসেছে। আর আমাদের বাড়িতে এত সোনা, রূপা, হীরার গহনা আছে দেখেছো? সবকিছু সিকিউরিটির দায়িত্ব। তাই তুমি ওদের নিয়ে এরকম ভাবে কথা বলবে না। মালাদেবী এই কথা বলে তার নতুন বৌমাকে চুপ করিয়ে দেয়। কিছুক্ষণের মধ্যেই তারা নতুন বৌমাকে চাকরদের বড় বড় বিলাসবহুল ঘরগুলো ঘুরিয়ে দেখাতে শুরু করে। বাবা, চাকরদের ঘর দেখলে মনে হচ্ছে ওরা আমাদের থেকেও বড় লোক। কত সুন্দর করে সাজানো, এদের পেছনে এত টাকা খরচা করার কোনো মানেই হয় না। চাঁদনি এই কথা বলে নিজেদের ফ্লোরে চলে যায়। তাকে তার শাশুড়ি মা রান্নাঘরটাও দেখিয়ে দেয়। তাদের রান্নাঘরও বেশ সুন্দর এবং অত্যাধুনিক উপায়ে তৈরি। সেখানে বিভিন্ন রকম জিনিসপত্র থাকে। বৌমা, তোমার যেহেতু নতুন বিয়ে হয়েছে, তাই তুমি আজকে আমাদেরকে মাটন বিরিয়ানি আর চিকেন চাপ রান্না করে খাওয়াবে। না না, আমি এত কোটিপতি বড়লোক বাড়ির বউ হয়েছি, আমি রান্না বান্না করতে পারবো না। আমি জীবনে কোনোদিনও ব্যাডমিন্টন খেলিনি, সুইমিং করিনি, জিম করিনি, তাই আমি এখন সেগুলো করব। আপনি আপনার রাঁধুনিদের বলে দিন রান্না করতে, আমার এখন অনেক কাজ আছে। এই বলে চাঁদনি নিজের ঘরে চলে যায়। কিন্তু নতুন বৌমার এরকম ব্যবহারে মালাদেবী এবং প্রিয়াঙ্কা দুজনেরই খুব খারাপ লাগে। চাঁদনির অহংকারজনক ব্যবহার মোটেই তারা মেনে নিতে পারে না। তারা যখন মন খারাপ করে নিজেদের ঘরে গিয়ে বসে, তখন তারা সোশ্যাল মিডিয়া খুলে দেখতে পায় চাঁদনি তার শ্বশুরবাড়ির সোনা, হীরা, রূপা জড়ানো 150টা রুমের ফটো এবং নানান ভিডিও আপলোড করেছে। সঙ্গে সঙ্গে তার পোস্ট একেবারে ভাইরালও হয়ে যায়। সেখানে কোটি কোটি ভিউ এবং লাইক কমেন্ট থাকে। আমি আমার শ্বশুরবাড়ির জন্য পুরো সোশ্যাল মিডিয়ায় রাতারাতি ফেমাস হয়ে গেছি। আমার সব বান্ধবীরা জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। এই কথা বলতে না বলতেই চাঁদনির বান্ধবীরা তাকে ফোন করতে শুরু করে। চাঁদনি, তুই কোথাও ঘুরতে গেছিস নাকি? কত সুন্দর সুন্দর ঘরের ফটো কোথা থেকে পোস্ট করছিস? কারণ তোরা তো একটা ঘরে থাকিস, তাই না? না রে, আমার বিয়ে হয়ে গেছে আর আমার শ্বশুর বাড়ির লোকেরা কোটিপতি। তোরা যে সোশ্যাল মিডিয়াতে ঘরের ফটোগুলো দেখছিস, ওটা আমার শ্বশুর বাড়ির 150টা ঘরের ছবি। তোরা তো বাবার জন্মে কোনোদিনও এত বড়লোক বাড়ির কথা চিন্তাও করতে পারিস না, তাই একটু সোশ্যাল মিডিয়াতে ফটোগুলো দিলাম, যাতে তোরা একটু দেখতে পারিস আর কি। চাঁদনি এই কথা বললে তার বান্ধবীরা ভীষণই জ্বলে ওঠে। কিছুক্ষণ পর চাঁদনি ব্যাডমিন্টন খেলে, জিম করে, ইয়োগা করে এবং ডান্স ক্লাসও অ্যাটেন্ড করে। এভাবেই দিনের পর দিন চাঁদনির অহংকার যেন ভীষণ পরিমাণে বেড়ে ওঠে। তার কিছুতেই মাটিতে পা পড়তে চায় না। একদিন যখন চাঁদনি শাশুড়িমা এবং ননদ তার ঘরে যায়, তখন তারা খুবই অবাক হয়, কারণ চাঁদনি বিছানায় টাকা বিছিয়ে তার উপর শুয়ে থাকে। একই বৌমা, তুমি টাকার উপর পা তুলে শুয়ে আছো কেন? টাকাকে এভাবে অপমান করতে নেই। আসলে মা, আপনার ছেলে ব্যবসা করে কোটি কোটি টাকা নিয়ে এসেছিল, তাই টাকাগুলো আলমারিতে রাখার জায়গা হচ্ছিল না। আগে থেকেই তো লকারে অনেক টাকা রাখা আছে, তাই আমি টাকাগুলো বিছানার উপর ছড়িয়ে রেখে তার উপর শুয়ে পড়েছি। সত্যি টাকার উপর শুয়ে থাকতে অনেক আরাম লাগে। আমি আপনার ছেলেকে বললাম এই বাড়িতে পারলে আরো কয়েকটা রুম বাড়িয়ে নিতে, তাহলে খুব ভালো হয়। এভাবে দিনের পর দিন চাঁদনির অহংকার আরো বাড়তে থাকে।
একদিন চাঁদনির ইচ্ছা হয় সে 3 তলায় উঠবে এবং সেখানে গেস্টদের জন্য যে রুমগুলো তৈরি করা হয়েছে সেখানে সব থেকে বড় রুমে সে গোটা একটা দিন কাটাবে। বৌদি, ওই রুমে যাওয়ার কোনো দরকার নেই, কারণ ওই রুমের লকিং সিস্টেমটা খুব খারাপ। দাদা এখন কাজের সূত্রে বাইরে গেছে, তাই আমরা কিন্তু ওই রুমের লকটা ভালো করে ঠিকমতো করতে পারি না, তাই তোমাকে উপরে যেতে হবে না, তুমি তোমার রুমেই থাকো। চাঁদনি কোনো কথা শুনতে চায় না। সে লিফটে করে 3 তলায় উঠে পড়ে আর গেস্টদের জন্য তৈরি করা সব থেকে বড় রুমে গিয়ে সে আরাম করে। সেখানে একদিনের মতো খাওয়া দাওয়া থেকে শুরু করে বিভিন্ন রকমের দামি দামি জিনিসপত্র দিয়ে ভরানো থাকে। চাঁদনি সেই রুমে ঢুকে নিজেকে বন্ধ করে দেয়। সে সারাদিন সেই রুমে খাওয়া দাওয়া করে আরাম করে, কিন্তু রাত্রিবেলা তার সেই রুমে একা একা ভালো লাগে না। যেহেতু পুরো ফ্লোর ফাঁকা, তাই সেখানে থাকতে তার খুব ভয় লাগে। কিন্তু দুঃখের বিষয়, চাঁদনি এমন ভাবে দরজা আটকায় যে সে কিছুতেই দরজা খুলতে পারে না। তার উপর চাঁদনি নিজের ফোনটাও নিচে রেখে চলে আসে। এমন পরিস্থিতিতে চাঁদনি খুবই ভয় পেয়ে যায়। সে চিৎকার করলেও তার শাশুড়ি মা, ননদ কিংবা বাড়ির চাকর বাকর কিছুই শুনতে পায় না। কে আছো? আমাকে বাঁচাও, এখানে আমার ভালো লাগছে না, আমার খুব ভয় করছে, প্লিজ আমাকে বাঁচাও। চাঁদনি এভাবে সারা রাত ধরে কান্নাকাটি করতে করতে ভয়ের চোটে অজ্ঞান হয়ে সেখানেই পড়ে থাকে। পরের দিন রাহুল বাড়িতে আসার পর অটোমেটিক লক সিস্টেম পাসওয়ার্ড দিয়ে ঘর খুলে দেখে যে চাঁদনি সেখানে অজ্ঞান অবস্থায় পড়ে আছে, যা দেখে তারা খুব ভয় পেয়ে যায়। তখনই তারা বাড়িতে ডাক্তারবাবুকে ডেকে নিয়ে আসে। ডাক্তারবাবু চিকিৎসা করে চাঁদনিকে সুস্থ করে তোলে। কালকে রাত্রিবেলা আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম, আমার একদম একা একা ওই ঘরে যাওয়া উচিত হয়নি। আসলে এত বড়লোক শ্বশুরবাড়ি, তার সাথে 150টা ঘর দেখে আমি নিজের লোভ সামলিয়ে রাখতে পারিনি, তাই আমার খুব অহংকার হয়েছিল। আমাকে আপনারা অনেক বারণ করেছেন, কিন্তু আমি তবুও কিছুই শুনিনি, আপনারা আমাকে ক্ষমা করে দিন। চাঁদনি এভাবে সবার কাছে ক্ষমা চাইলে তাকে সবাই ক্ষমা করে দেয়, কিন্তু তারপর থেকে চাঁদনি আর কখনোই স্বেচ্ছাচারিতা করে না। সে সাধারণভাবে তার শ্বশুরবাড়ির লোকেদের সাথে সুখে শান্তিতে সংসার করতে থাকে। লিপিকা তার ছোট ভাই মিন্টুর সঙ্গে বাস করত। তাদের বাবা মা ছিল না। বাবা মা মারা যাওয়ার পর থেকে লিপিকা ফুচকা বিক্রি করে তাদের সংসার চালাতো। কিরে ভাই, ঠিকমতো পড়াশোনা করছিস তো? উচ্চ মাধ্যমিকে তোকে কিন্তু ভালো রেজাল্ট করতেই হবে, তাহলে আমি তোকে ভালো কলেজে ভর্তি করতে পারবো। বাবা মায়ের ইচ্ছে ছিল তোকে ভালো করে পড়াশোনা করানোর, যাতে তুই বড় হয়ে ভালো একটা চাকরি পাস। বাবা মা নেই ঠিকই, কিন্তু বাবা মায়ের স্বপ্ন তোকে পূরণ করতেই হবে। হ্যাঁ দিদি, আমি চেষ্টা করব। কিন্তু দিদি, বাবা মায়ের তো আরো একটা স্বপ্ন ছিল, সেই স্বপ্নটার কি হবে? কোন স্বপ্নের কথা বলছিস তুই? বাবা মায়ের ইচ্ছা ছিল তোমাকেও পড়াশোনা করিয়ে শিক্ষিত করে তোলার, যাতে তোমার ভালো ঘরে বিয়ে হয়। কিন্তু বাবা মা চলে যাওয়ার পর থেকে তুমি তোমার কথা না ভেবে সব সময় শুধু আমাকে নিয়েই চিন্তা করো। আমাকে পড়াশোনা করানোর জন্য, সংসার খরচের জন্য তোমাকে ফুচকা বিক্রি করতে হচ্ছে। যেটা আমার করা উচিত ছিল সেটা তুমি করছো। আমি তো একজন ছেলে, আর তুমি একজন মেয়ে হয়ে এত পরিশ্রম করছো। ওরে বাবা, তুই তো দেখছি অনেক ফটর ফটর করতে শিখে গেছিস। তুই ছেলে, তাতে কি হয়েছে? তুই আমার ছোট ভাই, বাবা মা নেই, তাই তোকে মানুষ করার দায়িত্ব আমার। আর তুই এসব ভাবনা চিন্তা ছেড়ে দে, তুই শুধু মন দিয়ে পড়াশোনা কর, আমি আছি তো, আমি সব সামলে নেব। লিপিকা তার ভাইকে পড়তে বসতে বলে ফুচকার ঠেলাগাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। সে মন দিয়ে তার কাজ করতে থাকে। রাত্রিবেলা তার কাছে সঞ্জয় আসে। সঞ্জয় ছিল লিপিকার খুব কাছের একজন বন্ধু। সঞ্জয় তার মা এবং বোনের সঙ্গে বাস করত। সঞ্জয়ের মা মধুমিতা দেবী সরকারি চাকরি করত। তার মায়ের ইনকামের টাকা দিয়েই সঞ্জয়দের সংসার চলত। প্রত্যেকদিন ফুচকা বিক্রি করে বাড়ি ফিরে আসতে লিপিকার রাত হয়ে যেত, তাই সঞ্জয় প্রত্যেকদিন লিপিকাকে সাহায্য করতে আসতো। লিপিকা, আমি দুদিন তোমাকে সাহায্য করতে আসতে পারিনি। আসলে আমার মা খুব অসুস্থ ছিল, তাই জন্য বাড়িতেই থাকতে হয়েছিল। না না সঞ্জয়, কোনো অসুবিধা নেই, তুমি বাড়িতে থেকে খুবই ভালো করেছো। কাকিমা তোমার জন্য কত পরিশ্রম করে। কাকিমাকে যদি তোমরা সেবা না করো তাহলে কি করবে? আমার ফুচকা বিক্রি করা হয়ে গেছে, আমি এবার বাড়ির দিকে যাবই ভাবছিলাম। হ্যাঁ চলো, আমি ঠেলা গাড়িটা নিয়ে যাচ্ছি, আর জিনিসপত্রগুলো আগে সব গুছিয়ে নিই। আর হ্যাঁ, তোমার ভাইয়ের কি খবর? ঠিক মতো পড়াশোনা করছে তো? সঞ্জয় নিঃস্বার্থভাবে লিপিকাকে সাহায্য করত, কারণ লিপিকার বাবা মা না থাকায় সঞ্জয়ের তাকে দেখে খুব মায়া হতো।
সঞ্জয়ের সঙ্গে লিপিকার এত ভালো বন্ধুত্ব দেখে চম্পার খুবই রাগ হতো। চম্পা ছিল সঞ্জয়েরই এক বন্ধু। সে সঞ্জয়ের বাড়ির পাশেই থাকতো। চম্পা মনে মনে সঞ্জয়কে পছন্দ করত আর তাকে বিয়ে করতেও চাইতো, কিন্তু সে সঞ্জয়কে কখনোই বলার সাহস পেত না, কারণ সঞ্জয় সেরকম ভাবে চম্পাকে পাত্তা দিত না। তাই চম্পা সবসময় সঞ্জয়কে ইমপ্রেস করার চেষ্টা করত। সে সঞ্জয়কে প্রত্যেক দিন ফলো করত। সঞ্জয় কোথায় যাচ্ছে, কি করছে, কার সঙ্গে কথা বলছে, সেই সবকিছুই লক্ষ্য রাখত। সঞ্জয়কে লিপিকা সাহায্য করতে দেখে চম্পা তেলে বেগুনে জ্বলে ওঠে। জানি না বাবা, এই গরিব অনাথ ফুচকাওয়ালির মধ্যে কি আছে যেটা আমার মধ্যে নেই। আমি একটা ধনী পরিবারের মেয়ে, দেখতে এত সুন্দর, তবুও সঞ্জয় কেন যে আমাকে পাত্তা দেয় না। সঞ্জয়, আমি কিছুতেই তোমাকে হারাতে চাই না। আমি যেভাবেই হোক না কেন লিপিকার জীবন থেকে তোমাকে সরিয়ে ছাড়বই। এই লিপিকাকে তোমার আর আমার মাঝখান থেকে আগে সরাতে হবে। চম্পা মনে মনে ভাবতে থাকে যে সে কিভাবে সঞ্জয়ের কাছে যেতে পারবে এবং তার মন জয় করতে পারবে। সে অনেক ভাবনা চিন্তার পর একটা উপায় বের করে। লিপিকা যেখানে ফুচকা বিক্রি করত, চম্পা ঠিক সেখানেই একটা ফুচকার ঠেলাগাড়ি লাগায়। চম্পাকে ফুচকা বিক্রি করতে দেখে লিপিকা ও সঞ্জয় দুজনেই অবাক হয়ে যায়। মাত্র 10 টাকায় 9টা ফুচকা, মাত্র 10 টাকায় 9টা ফুচকা পেয়ে যাবেন। এত বেশি ফুচকা কোথাও পাবেন না। তাড়াতাড়ি চলে আসুন সবাই। চম্পার স্পেশাল ফুচকা খেয়ে দেখুন, দারুণ স্বাদের মুচমুচে ফুচকা, একবার খেলে বারবার চাইবেন। সঞ্জয় কৌতূহলবশত চম্পার কাছে আসে এবং তাকে জিজ্ঞাসা করে, চম্পা, তুমি ফুচকা বিক্রি করছো কেন? তোমার বাবা তো একজন অনেক বড় ব্যবসায়ী, তোমার মাও তো সরকারি চাকরি করে। তোমার ফ্যামিলির অবস্থা অত ভালো হওয়া সত্ত্বেও তুমি ফুচকা বিক্রি করছো যে? বাবা মা বাড়ি থেকে বের করে দিয়েছে নাকি? হ্যাঁ সঞ্জয়, তুমি ঠিকই বলেছ। আমার পরিবারের অবস্থা খুবই ভালো। আমার বাবা মা অনেক বড় লোক, কিন্তু আমি তো বড় লোক নই। আমি তো টাকা ইনকাম করি না, তাই না? বাবা মায়ের টাকায় আর কতদিন জীবন কাটাবো? আমি অনেক ভেবেছি, আমি চাকরি পাওয়ার অনেক চেষ্টাও করেছি, কিন্তু আমি ব্যর্থ হয়েছি। আসলে জানো সঞ্জয়, জীবনে কিছু একটা করতে চাই, আর কোনো কাজই তো ছোট নয়, বলো? চম্পার কথাগুলো শুনে সঞ্জয়ের ঠিক বলে মনে হয়। হ্যাঁ চম্পা, তুমি ঠিকই ভেবেছো, কোনো কাজই ছোট নয়। ছেলে হোক কিংবা মেয়ে, জীবনে অবশ্যই কিছু একটা করা দরকার। কিন্তু এখানে আগে থেকেই তো লিপিকা ফুচকা বিক্রি করে, তুমি তো অন্য কিছু বিক্রি করতে পারতে। আর তুমি এত কম দামে ফুচকা বিক্রি করছো কেন? 10 টাকার 9টা করে ফুচকা বিক্রি করলে তোমার লাভ হবে। তুমি তো জানো সঞ্জয়, আমি অনেক বড় লোকের মেয়ে, আর আমি বাড়ির কোনো কাজকর্মই পারি না। ফুচকা খেতে ভালোবাসতাম বলে অনলাইনে দেখে ফুচকার রেসিপিটাই শিখেছিলাম। তাই ফুচকা তৈরি করা ছাড়া আমি আর কোনো কাজ পারি না, জানো? তাই আমাকে বাধ্য হয়ে ফুচকা বিক্রি করা শুরু করতে হয়েছে। আর আসলে আমার বাবা মা আমাকে সাপোর্ট করছে না। আমি খুব অসহায়। কিভাবে ব্যবসা করতে হয় আমার ঠিক জানা নেই। তুমি আমাকে একটু সাহায্য করবে? সঞ্জয় খুবই সাদাসিধে ছিল এবং তার হৃদয় ছিল অনেক বেশি কোমল। সে অপরের দুঃখ কষ্ট সহ্য করতে পারত না। ঠিক এরকম পরিস্থিতিতে তার চম্পাকে সাহায্য করা উচিত কিনা সে বুঝে উঠতে পারছিল না, কারণ সঞ্জয় ভালো মতোই বুঝতে পারছিল চম্পার জন্য লিপিকার ব্যবসার ক্ষতি হতে চলেছে। কি হলো সঞ্জয়, তুমি কিছু বলছো না যে? আমি ফুচকা বিক্রি করছি, তুমি খুশি নাও তাহলে? না না, আমি খুশি হব না কেন? মন দিয়ে কাজ করো, জীবনে উন্নতি করো, এটাই চাইবো। আচ্ছা, আমি আসছি এবার। এই বলে সঞ্জয় সেখান থেকে চলে যায়। ওফ, এতদিন পর সঞ্জয় এতক্ষণ ধরে আমার সঙ্গে কথা বলল। সঞ্জয়কে আমি অনেকক্ষণ মন ভরে দেখলাম। এখন তো সবে শুরু হয়েছে। তুমি দেখো আমি আর কি কি করি। চম্পা নিজে ফুচকা তৈরি করতে পারতো না, তাই সে তার বাবাকে বলে, বাবা, তুমি ইমিডিয়েটলি একটা বড় কোনো সেফের সাথে কন্ট্যাক্ট করো। আমার ঠেলা গাড়ির ফুচকা যেন এই এলাকার বেস্ট ফুচকা হয়। এমন কোনো সেফকে খোঁজো যে ওই লিপিকার থেকেও ভালো ফুচকা তৈরি করতে পারবে। আর ফুচকা তৈরি করতে আমি অনেক ভালো ভালো দামি দামি উপকরণ ব্যবহার করব, যাতে ওই লিপিকার দোকানি আর কেউ ফুচকা খেতে না যায়। চম্পা, তুই কিন্তু বেকার বেকার হয়ে ছেলেটার জন্য পাগলামি করছিস। ছেলেটা তো বেকার, কাজকর্মও কিছু করে না, মায়ের টাকায় ফুটানি করে বেড়াই। অনেকদিন থেকেই তো শুনছি সরকারি চাকরি করার চেষ্টা করছে, কিন্তু ও চাকরি পাবে বলে তো আমার মনে হয় না। ওরকম একটা বেকার দুকড়ির ছেলের জন্য তুই আমার মান সম্মান ডুবিয়ে ফুচকা বিক্রি করা শুরু করলি শেষ পর্যন্ত। উফ বাবা, আমি কি সারা জীবনের জন্য ফুচকা বিক্রি করব? শুধু তো সঞ্চয়কে পাওয়ার জন্য আমি এসব নাটক করছি। আমি সঞ্চয়কে দেখাতে চাই যে আমিও পরিশ্রম করতে পারি। ওই লিপিকার থেকে আমি অনেক বেশি বেটার।
আমি লিপিকার থেকেও বেশি সাফল্য অর্জন করে দেখাবো। বাবা, তুমি যদি আমাকে সুখে দেখতে চাও তাহলে আমার কথা তোমাকে শুনতে হবে। ঠিক আছে, তোর যেটা ভালো লাগে সেটাই কর। তুই আমার একমাত্র আদরের মেয়ে। আজ পর্যন্ত তুই কোনো জিনিস চেয়েছিস আর আমি তোকে দেইনি, সেটা কি কখনো হয়েছে? চম্পা তার বাবার সাপোর্ট পেয়ে খুবই খুশি হয়। মনোরঞ্জন বাবু অন্য শহর থেকে একটা অনেক বড় সেফকে ভাড়া করে এনেছিলেন। ওই সেফ নানান রকম দামি উপকরণ দিয়ে খুবই সুস্বাদু ফুচকা তৈরি করত। চম্পা সেই ফুচকা অনেক কম দামি বেশি সংখ্যায় বিক্রি করত। সময়ের সঙ্গে সঙ্গে লিপিকার দোকানের ভিড় কমতে থাকে। সেই এলাকার সমস্ত লোকজন চম্পার কাছে ফুচকা খাওয়া শুরু করে। লিপিকার দোকান জনশূন্য হয়ে পড়েছিল। এইসব করে চম্পা একটা টাকাও উপার্জন করতে পারত না, বরং সে তার বাবার টাকা ধ্বংস করেই চলেছিল। লিপিকা, তুমি ভেঙে পড়লে হবে না, আমাদের অন্য কিছু একটা ভাবতে হবে। আমি বুঝতে পারছি না চম্পা এত ভালো ফুচকা কিভাবে তৈরি করছে, আর এত কম দামে ফুচকা বিক্রি করছে বা কি করে। মেয়েটার কি মাথা খারাপ নাকি বলো তো? না সঞ্জয়, ওর মাথা খারাপ না, হয়তো আমি আগের মতো পরিশ্রম করতে পারছি না, সেই জন্যই আমার সঙ্গে এমন হচ্ছে। না না লিপিকা, এরকম কোনো ব্যাপার নেই। লিপিকা, আমার মাথায় একটা খুব ভালো আইডিয়া এসেছে। আমাদের নতুন কিছু ট্রাই করলে হয় না? এমন কোনো ফুচকা যেটা মানুষ আগে কখনো নাম শোনেনি এবং যেটা মানুষ আগে খায়নি। এরকম কিছু করলে তোমার ফুচকা কিন্তু আবার আগের মতোই বিক্রি হওয়া শুরু হবে। আর শুধু এক দু রকমের ফুচকা বিক্রি করলেও হবে না, ফুচকার মধ্যে ভ্যারাইটি নিয়ে আসতে হবে। এসব করার জন্য তো অনেক টাকার দরকার, আমি এত টাকা কোথায় পাবো? ফুচকা বিক্রি করে যা ইনকাম হয় সংসার চালাতে আর আমার ভাইয়ের পড়াশোনার খরচ চালাতে গিয়ে শেষ হয়ে যায়। নতুন কিছু ট্রাই করা যায়, কিন্তু তার জন্য তো অনেক টাকার দরকার। তুমি চিন্তা করো না লিপিকা, আমি আমার মায়ের সঙ্গে এ ব্যাপারে কথা বলবো। আমার মা সবসময় তোমার খুব নাম করে। আমি আমার মায়ের কাছ থেকে কিছু টাকা ধার করে তোমাকে এনে দেবো। সেই টাকা দিয়েই তুমি নতুন কিছু ট্রাই করো, দেখবে সব ঠিক হয়ে যাবে। সঞ্জয়কে লিপিকার সঙ্গে কথা বলতে দেখে চম্পা তেলে বেগুনে চলে ওঠে। চম্পার খুবই রাগ হয় এবং সে ইচ্ছা করে তার আঙুল ছুরি দিয়ে কেটে চিৎকার করতে থাকে। চম্পা চিৎকার শুনে সঞ্জয় সেখানে ছুটে আসে। কি হলো চম্পা, তুমি চেঁচিয়ে উঠলে যে? কি হয়েছে তোমার? দেখো না সঞ্জয়, আমার আঙুল কেটে গেছে, কত রক্ত বেরোচ্ছে। তুমি একটু আমার আঙুলে ব্যান্ডেজ করে দেবে প্লিজ? সঞ্জয় চম্পার আঙুলে ব্যান্ডেজ করে দেয়। সঞ্জয়, আমার আঙুল কেটে গেছে, আমি এবার কি করে ফুচকা বিক্রি করব বলো তো? পেঁয়াজ কাটতে হবে, লঙ্কা কাটতে হবে, ধনেপাতা, টমেটো কাটতে হবে। টমেটো? ফুচকাতে আবার টমেটো দেয় নাকি কেউ? না না, সরি, আমি ভুল করে বলে ফেলেছি। তুমি আজকের দিনটা আমাকে একটু হেল্প করো না সঞ্জয় প্লিজ? সঞ্জয় খুবই সাদাসিধে হওয়ায় সে চম্পাকে সাহায্য করতে থাকে। পরের দিন সঞ্জয় তার মায়ের কাছ থেকে কিছু টাকা চেয়ে নিয়ে এসে লিপিকাকে দেয়। লিপিকা সেই টাকা দিয়ে তার দোকানেই নানান রকম ফুচকা তৈরি করতে শুরু করে। ফুচকাগুলোর মধ্যে সবচেয়ে স্পেশাল যেটা ছিল সেটা হলো মোমো ফুচকা। মোমো ফুচকার নাম শুনে সকলে লিপিকার কাছে এসে ফুচকা খাওয়া শুরু করে। আবার আগের মতোই লিপিকার বেচা কেনা শুরু হয়। এই দেখে চম্পা খুবই রেগে যায়। আমি যত চেষ্টা করছি লিপিকাকে শেষ করার, সঞ্জয় ততই লিপিকাকে উপরে তোলার চেষ্টা করছে। না, আমাকে এবার বড়সড় কিছু একটা করতে হবে। আমি দীপিকার ফুচকায় ড্রাগস মিশিয়ে দেব আর পুলিশকে ডেকে লিপিকাকে ধরিয়ে দেব। পুলিশ লিপিকাকে নিয়ে চলে গেলে সঞ্জয় সারা জীবনের জন্য আমার হয়ে যাবে। চম্পা মনে মনে এসব ভেবে খুবই খুশি হয়। সে মনে মনে একটা ভালো সুযোগের অপেক্ষা করতে থাকে। একদিন সে দেখে সঞ্জয় লিপিকার দোকানে আসেনি। লিপিকা তার দোকান ছেড়ে কিছুক্ষণের জন্য পাশের সবজিওয়ালার কাছে গিয়েছিল। ঠিক সেই সুযোগে চম্পা সেখানে এসে লিপিকার ফুচকায় ড্রাগ মেশাতে শুরু করে। ঠিক সেই সময় সেখানে সঞ্জয় চলে আসে। বুঝলাম, লিপিকার ফুচকায় ড্রাগ মিশিয়ে ওকে বদনাম করার চেষ্টা করা হচ্ছে। আমার তো আগেই চম্পার উপর সন্দেহ হয়েছিল। লিপিকার ক্ষতি করা আমি চম্পাকে ছাড়বো না, দাঁড়া। এই বলে সঞ্জয় ফুচকায় ড্রাগ মেশানোর দৃশ্যটা ফোনে ভিডিও রেকর্ডিং করে নেয় এবং সে পুলিশকে ফোন করে সেখানে ডাকে। এই দেখুন পুলিশ অফিসার, চম্পা ফুচকায় ড্রাগ মিশিয়ে ফুচকা বিক্রি করে। দেখুন, নিজের চোখে দেখুন। তাই জন্যই মানুষের ফুচকার প্রতি আসক্ত হয়ে পড়েছে। আপনারা ওখানে যান। আমি চাই এই সমস্ত মহিলার কঠিন থেকে কঠিনতর শাস্তি হওয়া উচিত। না না, আমি কিচ্ছু করিনি, আমি কিচ্ছু করিনি। সঞ্জয়, তুমি আমার সঙ্গে এটা করতে পারলে? আমি তোমাকে ভালোবাসি সঞ্জয়, আমি তোমাকে পাওয়ার জন্য এসব করেছি। তুমি দয়া করে আমাকে বাঁচিয়ে নাও, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। সঞ্জয় রাগে চম্পার গালে একটা চড় মারে। পুলিশ আর দেরি না করে চম্পাকে সেখান থেকে নিয়ে চলে যায়।
লিপিকার ব্যবসার পথে সমস্ত বাধা দূর হয়ে যায়। কিছুদিনের মধ্যেই লিপিকার ব্যবসা ফুলে ফেপে ওঠে। সঞ্জয় কিছুদিনের মধ্যেই সরকারি চাকরিও পেয়ে যায়। সঞ্জয়ের মা লিপিকাকে আগে থেকেই পছন্দ করত। সে শুধুমাত্র তার ছেলের চাকরির জন্য অপেক্ষা করছিল। সঞ্জয়ের চাকরি পাওয়ার পর সে সঞ্জয় ও লিপিকাকে বিয়ে করার জন্য বলে। তারা দুজন একে অপরকে বিয়ে করার জন্য রাজি হয়ে যায় এবং তারা বিয়ে করে শান্তিতে সংসার করতে থাকে।